বিভিন্ন গ্যাসের পাম্প স্টেশনগুলোতে, বাসাবাড়িতে এই সংকটের কথাগুলো জানি। এখন ধরেন একটা এলএনজি টার্মিনালের এই সংকটের কারণে, দুর্ঘটনা যেটা বলা হচ্ছে সেটার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বলা হচ্ছে যে পরিমাণ আমরা সরবরাহ করি সেটারও 45% কমে গেছে। একই সঙ্গে ধরেন এই প্রশ্নটাও সামনে ওঠে কিনা যে ধরেন আমাদের যে জ্বালানি নীতিটা, সেটা কি কারণে এখনো আমরা আমদানি নির্ভর হয়ে আছি? আসলে এই আলোচনা করতে গেলে আমাদের একটু পেছন ফিরে তাকাতে হবে। আপনি আজকে যে সংকটগুলো তৈরি হয়েছে সেটা আসলে গত যে সরকার ছিল, দীর্ঘদিন ক্ষমতায় ছিল, সেই সরকারের ভুল নীতির কারণে কিংবা ইচ্ছাকৃত কিছু লোককে সুবিধা দেওয়ার জন্য, গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য এই নীতির দিকে যাওয়া হয়েছিল। আপনি জানেন যে বাপেক্সের দীর্ঘদিন পর্যন্ত বাপেক্সের কূপ খননে এবং কূপ থেকে গ্যাস বা পাওয়ার রেকর্ড কিন্তু অনেক ভালো ছিল। সেই বাপেক্স দীর্ঘদিন পর্যন্ত কূপ খনন করতে পারে নাই, কূপ খনন বন্ধ রাখা হয়েছিল। আমরা আমাদের যে অফশোরে সমুদ্রে, বঙ্গোপসাগরে আমরা কিন্তু ওই ব্লকগুলোকে ভাগ করে বিদেশি বিনিয়োগকারী যারা আছে, বিদেশি যে কোম্পানিগুলো আছে, গ্যাস কোম্পানিগুলো আছে, জ্বালানি তেলের কোম্পানিগুলো আছে, তাদের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে দিতে পারিনি, কাজ দিতে পারিনি। অথচ একই জায়গা হয়তো মায়ানমার গ্যাস উত্তোলন করছে, একই ব্লকের কাছাকাছি জায়গা, বাংলাদেশের যে ব্লকগুলো পড়েছে তার ব্লকের পাশের জায়গা থেকে ইন্ডিয়া গ্যাস উত্তোলন করেছে। নিশ্চিতভাবে আমরাও গ্যাস উত্তোলন করতে পারতাম, কিন্তু কেন করা হয় না? কারণ হচ্ছে আপনি যখনই গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবেন তখন কিন্তু আপনি ওই যে আমদানি করার যে রমরমা বাণিজ্য, বিশাল বাণিজ্য, সে বাণিজ্যের সুযোগটা কিন্তু তৈরি হবে না। এলএনজির বাণিজ্যটাকে সম্প্রসারণ করার জন্য, সুযোগ তৈরি করার জন্য মনে করা হয় যে আসলে আমাদের গ্যাস অনুসন্ধান বন্ধ রাখা হয়েছিল, আমাদের যে অফশোরের যে সমুদ্রের যে গ্যাস ক্ষেত্রগুলো ছিল সেগুলো বরাদ্দ দেওয়া হয়নি যথাযথভাবে, এবং এই নীতি দিয়েই কিন্তু চলা হয়েছিল। এবং এর বাইরে বিকল্প হিসাবে যে আমরা আপনার নবায়নযোগ্য জ্বালানি, সেই জ্বালানি দিগমনোযোগ কিন্তু দিতে পারিনি। এই সরকার এসে কিছু উদ্যোগ নিয়েছে, কত কথাবার্তা বলছে, বাস্তবায়ন হলে তো আমরা বুঝতে পারবো। কিন্তু এই এতটুকু উদ্যোগও আমরা আগের সরকারের আমলে দেখিনি, যেটি হলো সোলারে তো বিশ্বে একটা বড় ধরনের বিপ্লব ঘটছে। এবং গত সরকারের আমলে যেমন ভারতের সাথে একটা সুসম্পর্ক রেখে তারা চলার চেষ্টা করেছে নানা কারণে, টেকনিক্যাল কারণে, একই রকম কিন্তু আমরা দেখি চীনের সাথেও কিন্তু একটা সম্পর্ক ছিল। তো চীনের সাথে যত সম্পর্ক ছিল, যেখানে কাজের সম্পর্ক দরকার সেই জায়গায় আমরা কিন্তু সম্পর্কটা দেখি নাই। আমরা দেখি নাই যে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে কীভাবে আমরা সোলারের এখানে বিপ্লব ঘটাতে পারি, কীভাবে সোলার সেলগুলো কম দামে তৈরি করতে পারি যৌথ প্রযুক্তির মাধ্যমে, যৌথ বিনিয়োগের মাধ্যমে, কিংবা লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা কীভাবে উৎপাদন করতে পারি, সেই জায়গাগুলো করতে পারতাম। তো সেই সব জায়গাগুলো না করার কারণে আজকে আমরা জ্বালানি খাতে যে কতটা ভালনারেবল অবস্থায় আছি, নিরাপত্তাহীনতার মধ্যে আছি। একটি ঘটনায়, একটা দুর্ঘটনা ঘটেছে, যদি আরেকটি টার্মিনাল কোনো কারণে অকেজ হয়ে যেত তাহলে কি অবস্থা হতো আপনি বলেন? আর এটা তো হয়েছে 21 তারিখে, তার আগে থেকেই কিন্তু আন্ডার ক্যাপাসিটিতে চলছিল আপনার গাজীপুর সব বিভিন্ন এলাকার শিল্প কারখানা। আপনারা এই রিপোর্টটিতে দেখেছেন, কিন্তু শিল্প খাতের যে উদ্যোক্তারা আছেন, নেতারা আছেন, তারা কিন্তু বলেছেন। এবং একটি কোম্পানি যদি তার মিনিমাম লেভেলের ক্যাপাসিটি ইউজ না করতে পারে, ধরেন 70% মতো ক্যাপাসিটি ইউজ না করতে পারে, তাহলে কিন্তু তাকে প্রফিটেবল অবস্থায় রান করাই মুশকিল, এক। আর দ্বিতীয়ত তৈরি পোশাকের যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদেরকে তো বাইরের ডিমান্ড ফুলফিল করতে হয়, টাইম থাকে, লিড টাইম আমরা যেটা বলি। একটা অর্ডার দিলেও 2 মাসের সময়ের মধ্যে ডেলিভারি দিতে হবে। আপনি যদি 2 মাসে একদিনও হয়, সে কিন্তু ডেলিভারিটা নেবে না, অথবা আপনার কাছে ড্যামারেজ দেবে। তখন অনেক সময় অনেক উদ্যোক্তাকে বাধ্য হয়ে জাহাজের পরিবর্তে বিমানে করে অনেক খরচ করে শুধু বাইরেকে ধরে রাখার জন্য পাঠাতে হয়, লোকসান হয়। সুতরাং যে সেক্টরটিতে এই পরিমাণ কর্মসংস্থান, যে সেক্টরটি এই পরিমাণ বৈদেশিক মুদ্রা আমাদেরকে দিচ্ছে, আমাদের বৈদেশিক বাণিজ্যের যে আয়, বৈদেশিক মুদ্রার যে আয়, বাণিজ্যের মাধ্যমে রপ্তানি আয়, তার 85%ই তো আসে তৈরি পোশাক খাদ্য।